ডায়াবেটিস শুধুমাত্র রক্তে সুগারের মাত্রা বাড়ায় এমনটা কিন্তু নয়। অনেক সময় তা নীরবে শরীরের সংবেদনশীল অঙ্গগুলোকেও ক্ষতিগ্রস্ত করে। যার মধ্যে অন্যতম ফাইমোসিস। পুরুষের পেনিসের চামড়া শক্ত হয়ে আসা, লাল হয়ে যাওয়া, পিছনে না আসা ইত্যাদি, কিংবা দাম্পত্য জীবনে নানা সমস্যার মুখোমুখি হওয়া। এই ধরনের সমস্যার মুখোমুখি হয়ে থাকেন অনেক সময় ডায়াবেটিস রোগীরা। আজকের আলোচনায় আমরা জানব ডায়াবেটিস রোগীরা কেন অন্যদের তুলনায় বেশি ফাইমোসিসে ভোগেন, কিভাবে এই সমস্যা থেকে তারা মুক্তি পেতে পারেন, কখন চিকিৎসকের কাছে যেতে হবে, কখন এটা অবহেলা করলে বিপজ্জনক হয়ে উঠতে পারে। আজকের পর্বে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত বাইন। আমি স্যারের কাছে যাব, স্যারের সঙ্গে আলোচনা করব। আপনাদের নানা প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে কথা হবে। কিন্তু আপনাদের বলি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। আশা করি ডায়াবেটিস রোগীরা যারা এই সমস্যায় ভুগছেন তারা এই আলোচনা থেকে উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইমপ্যাক্ট বাংলায়। ধন্যবাদ অভিষেক। তো আপনি খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজ আলোচনার জন্য চুজ করেছেন। সেটা হচ্ছে ব্যালানাইটিস বা ফাইমোসিস ইন অ্যামং ডায়াবেটিক পেশেন্ট। মানে সুগারের যারা পেশেন্ট আমরা খুব চলতি ভাষায় বলে থাকি, ডায়াবেটিস যাদের হয়েছে, তাদের যে যৌনাঙ্গ বা পুরুষাঙ্গ যেটা রয়েছে সেখানে চামড়াটা প্রদাহ হওয়া, সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলব। আপনি ঠিক কথাই বলেছেন, ডায়াবেটিস হচ্ছে একটা সাইলেন্ট কিলার। সুগারের পেশেন্টরা কিন্তু সুগারের কারণে তাদের মারা যান না। সুগারের পেশেন্টদের যে অসুবিধেগুলো হয়, সাইলেন্টলি তাদের কিডনি খারাপ হয়ে যায়। তাদের চোখের ভেতরে যে রেটিনা রয়েছে সেখানে রেটিনাল ভাস্কুলেশনের অসুবিধা হয়। তাদের হার্টে ব্লক আসতে পারে। এই জিনিসগুলো নিয়ে কিন্তু সমস্যাটা হয়। ফ্র্যাঙ্ক সুগারের কারণে কোনো অসুবিধে হচ্ছে, সেই ধরনের জিনিসগুলো কিন্তু খুব রেয়ার। বরঞ্চ সুগারের কারণে আমাদের দেহের অঙ্গ-প্রত্যঙ্গগুলো বিকল হয়ে পড়ে। তো অন্যান্য অঙ্গগুলো ডেফিনিটলি ভীষণ ইম্পোর্টেন্ট। চোখ বলুন, হার্ট বলুন, লাংস বলুন বা আমাদের ব্রেন বলুন। আমরা পেনিসের যে স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য যেটাকে আমরা বলতে পারি, সেটা নিয়ে আমরা সাধারণত খুব বেশি আলোচনা পাই না বা দেখতে পাই না। কিন্তু সুগারের পেশেন্টদের এই ব্যালানাইটিস বা চামড়ার যে অসুবিধেটা, সেটা একটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। অনেক সময়তেই যেটা হয়, আমাদের রোগীরা তাদের হাতে পায়ে কিছু অসুবিধে হলে অন্যরা হয়তো নোটিশ করেন। যেহেতু পেনিসটা সবসময় জামাকাপড়ের ভেতরে ঢাকা থাকে, স্বাভাবিকভাবেই এই জায়গাটায় কোনো অসুবিধে হলে নজরে খুব বেশি আসতে চায় না। অনেক সময়তে আমি দেখেছি যে খুব বয়স হয়ে গেছে, বয়স ৭০ এর ওপরে বাবা, তাকে ছেলে নিয়ে এসছেন এই ব্যালানাইটিসের সমস্যা নিয়ে। তো অনেকদিন পরে তারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই ধরনের সমস্যা যখন থাকছে, যে একদিন আপনার ধরুন, খুব ছোট বাংলায় বা খুব সহজে বলতে গেলে, যে আপনার বয়স ৪০, ৪৫ বা ৫০, এতদিন আপনার চামড়া খুব স্বাভাবিকভাবেই পেছনে আসতো। পেনিসের উপর আপনি গ্লাইড করতে পারতেন। কিন্তু আজকাল দেখছেন যে চামড়াটা টানতে গেলে একটু টাইট মতো মনে হচ্ছে, যেটা আগে কখনো হতো না। কারো ক্ষেত্রে সেক্স করার সময় চামড়াটা ফেটে যাচ্ছে। কারো ক্ষেত্রে এমনও কমপ্লেন আছে, স্যার, চামড়াটা হঠাৎ লাল হয়ে যায়। কোনো একটা ওষুধ লাগাচ্ছি, অ্যান্টিবায়োটিক লাগাচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে। আবারও জিনিসটা হচ্ছে। আবারও কিছু পেশেন্ট আসেন, তাদের পরিষ্কার করতে পারছে না, ভেতরে নোংরা জমছে, দুর্গন্ধ হচ্ছে। তো তারা যখন এই ব্যাপারগুলো নিয়ে আসেন, কিছু পেশেন্ট থাকেন তারা অলরেডি তাদের ডায়াবেটিস, তারা জানেন তাদের সুগার আছে। তখন আমরা বলি আপনার সুগারের জন্যই এই সমস্যাটা হচ্ছে, সুগারটাকে কন্ট্রোল করতে হবে। প্লাস এই যে চামড়াটা খারাপ হয়ে যাচ্ছে বা অনেকটা চেঞ্জেস এসে গেছে, সেটাকে বাদ দিতে হবে। একটা গ্রুপ অফ পেশেন্ট আসেন, যাদের হচ্ছে, যারা এই সমস্যা নিয়ে ধরুন তার আমাদের কাছে এলেন কি, স্যার আমার চামড়াটা বারবার লাল হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। বয়স ৩৫-৪০। কোনো সুগারের পরীক্ষা তিনি করেনওনি একদিন। তখন যখন আমরা ব্লাড টেস্ট করছি, দেখা যাচ্ছে তার সুগার হয়তো ৩০০ র বেশি। তো মানে সুগারের একটা সিম্পটমস এটা, যে ব্যালানাইটিস নিয়ে হচ্ছে ডাক্তারবাবুর কাছে প্রেজেন্ট করা। যেহেতু আমাদের ইন্ডিয়ান পপুলেশন, ভারতীয় উপমহাদেশ, সাবকন্টিনেন্ট একটা অজানা কারণে আমাদের এখানে ডায়াবেটিসের প্রাদুর্ভাবটা অন্যান্য দেশগুলো থেকে যথেষ্ট বেশি। সেইজন্য এই বিষয়টা নিয়ে আমাদেরকে সতর্ক হতে হবে, এবং যখনই দেখছেন যে এতদিন আপনার ফোরস্কিনের অসুবিধে হচ্ছিল না, এখন এরকম রিকারেন্ট ইনফেকশন, ফেটে যাওয়া, জ্বালা করা, টাইট হয়ে যাওয়া জিনিসটা আসছে, তখন সতর্ক হয়ে কোনো একজন সার্জনকে, স্পেশালি জেনারেল বা প্লাস্টিক বা ইউরোলজিস্টকে দেখানোটা কিন্তু অত্যন্ত দরকার।
আচ্ছা। তাহলে স্যার এই যখন একজন পেশেন্ট আপনার কাছে আসছেন, আপনারা এটাকে ডায়াগনোস করছেন এবং তারপরে কিভাবে এটা ট্রিটমেন্ট হবে? এই ফাইমোসিসের চিকিৎসাটা কিভাবে আপনারা করবেন? এই ফাইমোসিসের যে বিষয়টা রয়েছে, আমরা এটাকে ট্রিটমেন্টটাকে দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস ইটসেলফ। সুগার যদি না কমে, তাহলে ওই সমস্যাটা কমবে না। এটা সুগারের সঙ্গে রিলেটেড। আমরা দেখবেন সুগারের জন্য ব্লাড টেস্ট করি এবং অনেক ক্ষেত্রে দেখেছি আমাদের একটা ধারণা থাকে সুগার বোধহয় ব্লাডেই শুধু বাড়ে। ব্যাপারটা কিন্তু সেটা নয়। সুগার ব্লাডের সঙ্গে, সঙ্গে আপনার বডির প্রত্যেকটা টিস্যুতেই বেড়ে যায়। আপনার গায়ের থেকে মাংস কেটে নিয়ে টেস্ট করলেও সেখানে আমরা সুগার বেশি পাবো। এবার রক্তটা যেহেতু বডি থেকে নিয়ে নিতে এটা যেহেতু একটা আ রক্ত যেহেতু একটা আ ড্র করতে সুবিধে ব্লাড থেকে, একটা অঙ্গ থেকে অংশ হুম। নেওয়ার থেকে, সেজন্য আমরা ব্লাড টেস্টটা করি। তো ব্লাডে শুধু সুগার বাড়ছে না, বাড়ছে সব জায়গাতেই। এইবার এই সুগার রোগী যাদের রয়েছে, তাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সুগারের কন্ট্রোল করা। হ্যাঁ। কারণ সুগার যদি কন্ট্রোল না থাকে, সুগার যদি ওষুধ খেয়ে, এক্সারসাইজ করে, ডায়েটিং করে আপনি না কম করাতে পারেন, তাহলে সুগার বললাম বডির সব জায়গাতেই থাকে। আপনার ওই চামড়াতেও, ফোরস্কিনের চামড়াতেও সুগার থাকছে। এবং জানবেন সুগার হচ্ছে যেকোনো জীবাণু বা প্রাণীর একটা খাদ্য, গ্লুকোজ। সেখান থেকেই তো এটিপি তৈরি হয়। ঠিক। তো সেই সুগারের ওপরে, চামড়াটার ওপরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে, তাদের গ্রো করতে সুবিধা হয়। তাহলে ফার্স্ট হচ্ছে যখনই সুগারের পেশেন্টরা ব্যালানাইটিস নিয়ে আসছেন, তখন তাদের ফার্স্ট সুগারটাকে কন্ট্রোল। সুগার কন্ট্রোল করতে হবে, ওষুধ খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, ডায়েটিং যেটা ডায়াবেটিক ডায়েট সেটা মানতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা দেখব কোন লেভেলে উনার ফাইমোসিসটা আছে। যদি খুব মিনিমাল কিছু থাকে, তাহলে আমরা ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক দিলে পরে, ট্যাবলেট দিলে, অয়েন্টমেন্ট দিলে পরে ঠিক হয়ে যায়। কিন্তু দেখা যায় সুগার পেশেন্টের রেকারেন্ট ব্যালাইনাইটিস হয়। হয়তো ওষুধ খেয়েছেন, ঠিক হয়ে গেছে, আবার ৬ মাস পরে হচ্ছে, আবার তার ২ মাস পরে হচ্ছে, আবার ৬ মাস পরে হচ্ছে। কারণ সুগার তো ওঠানামা করে। ধরুন আপনি আ বিয়ে-শাদির সিজন, তখন একটু খাওয়া-দাওয়া অনিয়ম হয়ে গেল, সুগার বেড়ে গেল, হঠাৎ দেখলেন ইনফেকশন হচ্ছে। তো এরকম বারবার ইনফেকশন হতে, হতে একটা সময় আসে যখন চামড়াটা খুব সহজে পেছনে করা যায় না। হুম। এবং আপনি জানবেন এই চামড়াটা পেছনে করার দুটো কারণ বা দুটো এফেক্ট রয়েছে। একটা হচ্ছে চামড়াটা পেছনে করে ভেতরে স্মেগমা জমে, সাদা, সাদা একরকমের স্মেগমা, তাতে একটা বিশেষ গন্ধ বেরোয়। এই স্মেগমাটা পরিষ্কার করতে হয়, নইলে দুর্গন্ধ হবে। তো একটা হাইজিনের বিষয় থাকছে। আপনি চামড়া পেছনে না করতে পারলে স্মেগমা পরিষ্কার করতে পারবেন না। স্মেগমা পরিষ্কার করতে না পারলে দুর্গন্ধ হবে। আরেকটা যেটা হচ্ছে যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাচ্ছেন, মাস্টারবেশন বা সেক্স করতে যাচ্ছেন, তখন চামড়াটা যখন ইরেক্টেড পেনিসের উপরে জোর করে টানা হচ্ছে, এতদিন ঠিকঠাক যাচ্ছিল, এখন তো ইনফ্লেমড হয়ে রয়েছে। চামড়াটা লম্বালম্বিভাবে ফেটে যাচ্ছে। শীতকালে যেরকম ঠোঁট ফেটে যায়, সেরকম ফেটে যাচ্ছে। অ্যাক্টিভিটি করার সময় জ্বলন হচ্ছে। ইউরিন যখন বেরোচ্ছে তখন পুরো মানে জ্বালা করে উঠছে। তো এই যখন কন্ডিশন হচ্ছে তখন কিন্তু সার্জারিটা করতে হবে। তখন আর দেরি করা উচিত নয়। অনেক পেশেন্ট আসেন যারা এই স্টেজেই চলে আসেন যে, "স্যার ইরেকশন হচ্ছে, তখন আমার চামড়াটা পেছনে আনতে দেরি হয়।" কিন্তু এমন পেশেন্টও দেখেছি যে তারা জিনিসটাকে হয়তো অবহেলা বলব না, লোকলজ্জায় কাউকে বলতে পারেনি, শেয়ার করতে পারেনি। তাদের চামড়া একেবারেই পেছনে আসছে না। যখন আমি খোঁজ নিচ্ছি তাদের সঙ্গে হিস্ট্রিতে কথা বলছি, "স্যার আমার তো ২ বছর ধরে এই সমস্যাটা ধীরে, ধীরে এরকম গ্রো করেছে।" তো উনার উচিত ছিল অন্তত ১.৫ বছর আগে যখন এতটা বাড়াবাড়ি হওয়ার আগে আসা। কিন্তু যাই হোক, আসার পরে যেটা ট্রিটমেন্ট সেটা হচ্ছে সার্কামসিশন করা। কারণ যখন আমরা এক্সেস স্কিন যেটাতেই বারবার ইনফ্লামেশন হচ্ছে, সেটা বাদ দিয়ে দিলে দুটো ইফেক্ট হয়। একটা হচ্ছে ওই স্কিনের তলায় স্মেগমা জমবে না। সুগার যেরকম একটা ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের জন্যে গুড নিউট্রিশন, তেমনি স্মেগমাটাও একটা গুড নিউট্রিশন। তো স্মেগমা যদি না জমে ব্যাকটেরিয়ারা খাবার পাবে না, ওখানে গ্রো করতে পারবে না। আর স্কিন যদি কম থাকে সেক্ষেত্রেও যেটা হবে, স্কিনের ব্যাকটেরিয়ার লোড কম থাকছে। সেই স্কিনটা ফেটে যাবে কম, আপনার এই ব্যালানাইটিস হবে না। সুতরাং যাদের ডায়াবেটিস পেশেন্ট রয়েছেন, আরেকটা জিনিস আমি বলি ডায়াবেটিক পেশেন্টদের যে দেখুন আপনার ডায়াবেটিস ইউজুয়ালি পেশেন্ট যারা আসেন তারা 45 বয়স থাকে, ৪০-৪১। আমি বলছি যত দিন যাবে তত আপনার কর্মক্ষমতা কিছুটা কমবে। হুম। অনেক সময় তো ভুলে যেতে থাকবেন। ধরুন ৬০ বছর বয়স হয়ে গেল। তখন আপনিও আপনার প্রাইভেট পার্টস এর অতটা যত্ন বুঝতে পারবেন না। তো সুতরাং আপনার যখন ডায়াবেটিস আছেই এবং দেখছেন বারবার ব্যালানাইটিস হচ্ছে, বেটার হচ্ছে আপনার সার্জারি করে নেওয়া। তাতে আপনার পার্সোনাল জেনাইটাল হাইজিনটা মেইনটেইন থাকবে এবং আপনার এই ইনফেকশন না থাকার জন্যে আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা কয়টা করবেন তখন এই বারবার ফেটে যাওয়ার এই সমস্যাটাও কিন্তু হবে না। সুতরাং ডায়াবেটিসের কারণে যখন ফাইমোসিস হচ্ছে বা হঠাৎ করে দেখলেন এতদিন আপনার ঠিকঠাক ছিল, হঠাৎ করে লাল হয়ে যাচ্ছে, স্কিনটা ফেটে, ফেটে যাচ্ছে, বেটার হচ্ছে ব্লাড টেস্ট করা, ফিজিশিয়ানকে দেখানো এবং যদি দেখা যায় ডায়াবেটিক ফাইমোসিস হচ্ছে,
সেক্ষেত্রে সার্কামসিশন করে নেওয়াটাই হচ্ছে বেস্ট হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আচ্ছা, আপনি স্যার সার্কামসিশনের কথা বলছেন। এই সার্জারির পদ্ধতিটা একটু যদি বলেন, ঠিক। কতটা সময় সাপেক্ষ, ব্যথা হয় কিনা ঠিক। ইত্যাদি বিষয়গুলো যদি একটু স্পষ্ট তো করেন। সার্কামসিশন সার্জারি অনেকটা ইভলিউশনের মধ্যে দিয়ে গেছে। লাস্ট ৪-৫ বছরের মধ্যে আমরা দেখেছি সেই পুরনো ছুরি-কাঁচি টেকনিকগুলো চেঞ্জ হয়ে গেছে। আজকাল আমরা স্টেপলার মেশিন ইউজ করি। এটা হচ্ছে সেই স্টেপলার মেশিন। বিভিন্ন কোম্পানির স্টেপলার মেশিন থাকে। তার মধ্যে জেডএসআর যেটা কোম্পানি আছে সেটা মোস্ট পপুলার। ইভেন অনেকে এই স্টেপলার মেশিনকে জেডএসআর নামেই জানেন। যদিও এটা অ্যাকচুয়ালি স্টেপলার মেশিন। বিভিন্ন কোম্পানি হয়, জেডএসআর তার মধ্যে একটা কোম্পানি। তো এটা জেডএসআর কোম্পানির স্টেপলার মেশিন। এই স্টেপলার মেশিন দিয়ে সার্কামসিশন করলে পরে সেটা খুব সুইফটলি করা যায়, ব্লিডিং লেস হয়। আর পেইনের যে বিষয়টা বললেন, পেইনের জন্য আমরা অ্যানাস্থেসিয়া দিয়ে থাকি। আমি আমার ক্লিনিকে টপিক্যাল অ্যানাস্থেসিয়া বা অয়েন্টমেন্ট পেনিসে মাখিয়ে দেওয়া হয়। পেনিসটা ১০ মিনিটে অবশ হয়ে যাবে। তারপরে আমরা সার্জারিটা করি সম্পূর্ণ ব্যথাহীন এবং ডাক্তারের সঙ্গে কথা বলতে, বলতে আমি কথা বলতে, বলতে সার্জারিটা কিন্তু কমপ্লিট করা হয়। তো এই স্টেপলার টেকনিকের সুবিধে হচ্ছে অলমোস্ট ব্লিডিং লেস, পেইনটা থাকে না সেটা স্টেপলারের জন্য না, সেটা অ্যানাস্থেসিয়ার জন্যে এবং যেহেতু মেশিন দিয়ে আমরা কাটিং করছি, অ্যাপিয়ারেন্সটা খুব সুন্দর হয়। ধরুন আপনি কোনো একটা কাজ আপনি কাঁচি দিয়ে কাটলেন, একটা র‍্যাগড হয়ে যায়। কাঁচিটা যেই আপনি ছাড়বেন, নতুন করে যাবেন, এক লাইনে কিন্তু আসতে চাইবে না। কিন্তু স্টেপলার দিয়ে যখন একটা সিঙ্গেল ব্লেড দিয়ে কাটা হচ্ছে, এর ভেতরে গোল ব্লেড থাকে, অ্যাপিয়ারেন্সটা খুব সুন্দর আসে। তবে এই স্টেপলারের সঙ্গে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে স্টেপলারের সঙ্গে সিলিকনের রিং উইথ স্টিলের পিনস থাকে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যেহেতু আমি বিগত ৫ বছর ধরে স্টেপলার টেকনিকে করি, যাদের স্কিনে অ্যাক্টিভ ইনফেকশন আছে, ধরুন স্কিনটা লাল হয়ে আছে, স্কিনটা ফেটে, ফেটে গেছে, আলসারেটেড হয়ে আছে, তাদের ক্ষেত্রে এই সিলিকনের রিং দিলে পরে এই সিলিকনের রিংয়ের তলায় একটা ঘা হতে পারে। তো এই সমস্যাটা, এই সিলিকনের রিং জনিত যে ঘা, সেটা ডায়াবেটিক পেশেন্ট হওয়ার চান্সেস একটু বেশি থাকে। তো যখন কোনো ডায়াবেটিক পেশেন্ট আসেন, তার স্কিনটা ডেফিনিটলি আমরা এক্সামিন যখন সার্জারি চলাকালীন বা তার আগে করছি, তখন তাকে বলে দিই যে আপনার স্কিনটা কিন্তু অতটা আ ঠিক লাগছে না, একটু ইনফ্লেমড লাগছে। সিলিকনের রিংয়ের থেকে একটু অসুবিধে হতে পারে। তাহলে আমি স্টেপলার মেশিন দিয়ে কাটিংটা করব, স্কিনের কাটিংটা স্টেপলার মেশিন দিয়ে করব। কিন্তু জোড়ার যে ব্যাপারটা অ্যাপোজিশন করে, যেটা সিলিকনের রিং উইথ পিন করত, আমরা সিলিকনের রিং উইথ পিনস সেটাকে ইউজ না করে খুব সরু সেলফ অ্যাবজর্বিং স্টিচ বা সুতো দিয়ে করব। তাহলে দেখেছি এই যে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় এবং রিকভারিটা অনেক বেশি হ্যাসেল ফ্রি থাকে। তো আপনার ক্ষেত্রে আমরা ডেফিনিটলি স্টেপলার দিয়ে কাটিং করব। এবার অ্যাপোজিশনটা সিলিকনের রিং রাখা হবে নাকি সেখানে সেলফ অ্যাবজর্বিং স্টিচেস দেওয়া হবে, সেটা স্কিনের কন্ডিশন দেখে আমি পেশেন্টদেরকে অ্যাডভাইস করে থাকি। আচ্ছা, স্যার এই অপারেশনটা তাহলে কতক্ষণ ধরে হবে এবং তারপরে কখন ছাড়া পাবেন রোগী? সার্জারিটা করতে যদি স্টেপলার সার্কামসিশন আমরা করছি, সিলিকনের রিং দিয়ে যদি করা হয়, খুব কম সময়, ম্যাক্সিমাম ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে। আর যদি আমরা স্টেপলার মেথড প্লাস স্টিচ করি, তাহলে সেটা ২০ মিনিটের কাছাকাছি লাগে। সার্জারিটা করতে ধরুন ২০ মিনিট, ম্যাক্সিমাম ধরলাম আধা ঘন্টা লাগলো। তারপরে ২ ঘন্টা আমরা পেশেন্টকে অবজার্ভ করি। তার কোনো রকম ব্যথা হচ্ছে কিনা, কোনো রকম ব্লিডিং হচ্ছে কিনা, ইউরিনটা কেমন হচ্ছে, সমস্ত কিছু দেখে নিয়ে ২ ঘন্টা অবজারভেশন করার পরে ছুটি করে দিই। আজকে যেমন আমি ৩ জন পেশেন্টকে সার্জারি করেছি, ৩ জনকেই ২ থেকে ২.৫ ঘন্টার মধ্যে আমরা ছুটি করে দিয়েছি। আচ্ছা, তাহলে স্যার এই সার্জারির পরে ড্রেসিং পদ্ধতিটা কি? সার্জারির পরে যদি আমরা সিলিকনের রিংটা রাখছি, ইউজুয়ালি পেশেন্টকে পরের দিন ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা পরে আসতে বলি। কারণ সিলিকনের রিং রাখলে তার পরিচর্যা একটু স্পেশাল হয়। আমরা নিজেরাও চাই একবার দেখে নিতে যে সিলিকনের রিংটা ঠিকঠাক মতো সেট হয়েছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, যাতে আগে, আগে আমরা পেশেন্টকে সতর্ক করতে পারি। তাহলে সিলিকনের রিং যারা করবেন, যাদের রাখবো, কাটিংটা তো মেশিন দিয়েই হবে। সিলিকনের রিং যদি আমি রাখি, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা বলি ২৪ ঘন্টা পরে আসতে বা ৪৮ ঘন্টা পরে আসতে। আর যাদের আমরা মেশিন দিয়ে কাটিং করছি কিন্তু সিলিকনের রিং দিলাম না, তাদের আসার আর দরকার পড়ে না। সেজন্য অনেক পেশেন্ট আছেন যারা দূরে থাকেন, যাদের চান না আর ফার্দার কলকাতার দিকে আসতে, হুম, তারা হুম। বলেন স্যার সিলিকনের রিং রাখার দরকার নেই। তো এটা হচ্ছে, আর কিভাবে ড্রেসিং করবেন সেটা আমরা পেশেন্টকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। এটা কোনো আ মারাত্মক ডিফিকাল্ট কিছু নয়। অনেক সময়তেই পেশেন্টের স্ত্রী সঙ্গে আসেন, তারাও জিনিসটা বুঝে যান। প্রতিদিন স্নান করার সময় ড্রেসিংটাকে চেঞ্জ করতে হয়, জল দিয়ে পরিষ্কার করতে হয় এবং হালকা করে একটা অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে ছোট্ট করে ড্রেসিং। ড্রেসিং করার মেটেরিয়াল, ক্রিম সমস্ত কিছু আমাদের ক্লিনিকে অ্যাভেলেবেল থাকে এবং কিভাবে উনি ড্রেসিং করবেন আমরা পরের দিন যখন ড্রেসিং করি খুব ভালোভাবে এক্সপ্লেন করে দিই। তো তাতে পেশেন্টের অসুবিধা হয় না। এই ড্রেসিংটা ১০ দিন করতে হয়।
10 দিনের পরে আপনি ড্রেসিং খোলা রাখবেন। সিলিকনের রিং হোক বা সেলফ অ্যাবজর্বিং স্টিচেস হোক, সেগুলো 10 দিন মানে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে আপনা আপনি খুলে পড়ে যায়। এবং পেশেন্টদের আপনার নেক্সট কোয়েশ্চেন হয়তো হবে যে কবে থেকে হুম, হুম। অফিস কলেজে যেতে পারেন। ইউজুয়ালি 2 দিনের ছুটি ইজ সাফিসিয়েন্ট। ধরুন আপনি শুক্রবারে ওটিটা করিয়ে নিলেন, শনি, রবি ছুটি নিলেন, সোমবার থেকে কাজে অফিসে চলে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। বাড়িতে গিয়ে যেহেতু আপনি ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিকদের সম্বন্ধে যেহেতু ভিডিওটা করছি, ডায়াবেটিসের যে ওষুধ হয় সেগুলো খাবেন। ডায়াবেটিসের যে ফুড হ্যাবিটস থাকে সেটাকে কন্টিনিউ করবেন, এক্সারসাইজ করবেন এবং আমাদের তরফ থেকে কিছু ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, একটা অ্যানালজেসিক, একটা অ্যান্টাসিড দেয়া থাকবে, একটা মাল্টিভিটামিন দেয়া থাকবে। তো এইগুলো করলে পরে আমি দেখেছি পেশেন্টরা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ফিট হয়ে যান। তবে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার জন্যে সম্পূর্ণ ফিট হয়ে যান বলতে পেনিসের পুরোপুরি সমস্ত কিছু ঝামেলা মিটে যায়। সেক্সুয়াল অ্যাক্টিভিটি আমরা বলি 4 থেকে 6 সপ্তাহ পরে করতে। ফার্স্ট যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করবেন, একটা কন্ডোম পরে নিলে পরে আপনার সুবিধা হবে। এবার স্যার আপনি তো এতক্ষণ বললেন যে কিভাবে এই পদ্ধতিতে আপনারা সার্জারিটা করেন। আপনি একটু বলে দিন যারা এটা করতে চাইবেন হুম। তারা কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবেন বা যারা এই সমস্যায় ভুগছেন তারা কখন কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং এই সার্জারির জন্য কত খরচ হতে পারে? একটা সুবিধা হয়েছে আজকাল আমাদের ডিজিটাল যুগ, হ্যাঁ? আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন। তো ইনফরমেশন এক্সচেঞ্জ করা, ইনফরমেশন সেন্ড করা আজকাল ইজি হয়ে গেছে। ইউজুয়ালি যাদের এই সমস্যাগুলো আসে তারা যেটা করেন আমার সঙ্গে, আমাদের ক্লিনিকের সঙ্গে, সেটা হচ্ছে তারা যোগাযোগ করলে পরেই আমরা বলে দিই আপনার প্রাইভেট পার্টসের একটা ফটো স্যার পাঠিয়ে দিন। তাহলে ফটো কনসালটেশন আজ খুব জনপ্রিয়। আপনাকে আসার দরকার নেই। ১ম বারে আসার দরকার নেই। ফটো পাঠিয়ে দিলেন। ফটো দেখার পরে আমি বুঝে যাই জিনিসটা মোটামুটি কি সমস্যা হয়েছে। আমার যারা ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে তারা আপনাকে এই ব্যাপারে হেল্প করে দেবে। তো ফটো পাঠানোর পরে ফটো দেখে আমি জিনিসটা বুঝতে পারবো। ফটো দেখে একটা রিপ্লাই আপনাকে আমরা করব। কিছু ব্লাড টেস্ট আমরা করতে বলি যে আপনার সত্যি অসুবিধে সুগারের জন্যে কিনা। যদি কনফার্ম থাকে আপনার ডায়াবেটিস তাহলে আমরা দেখে নেব সুগার হঠাৎ করে বেড়ে কমে গেছে কিনা। ইনভেস্টিগেশনস করে নিলেন, তারপরে একটা বাজেটের আইডিয়া আমরা দিয়ে দিই আপনার কোন টেকনিকে হবে। সেটার উপর একটা বাজেটের আইডিয়া দেওয়ার পরে পেশেন্টদেরকে আমরা ইউজুয়ালি বলি একবার এসে ক্লিনিকে দেখিয়ে যান। যারা কাছাকাছি কলকাতার কাছাকাছি পেশেন্ট তারা ইউজুয়ালি এসে দেখিয়ে যান। আর যাদের ধরুন নর্থ বেঙ্গলে বাড়ি বা বিহার, হুম, হুম। উড়িষ্যা, ত্রিপুরা তারা সরাসরি সার্জারির ডেট ফিক্স করে চলে আসেন। সার্জারি করার আগে আমি পেশেন্টকে আবার এক্সামিন করি। যারা আসতে পারেনি তাদের সঙ্গে ডিটেইলসে ডিসকাশন কি করা যায়, কি করা উচিত, কোনটা করলে উনি রিকভারিটা হ্যাসেল ফ্রি হবে সবকিছু করে আমরা পেশেন্টকে তারপরে সার্জারির ক্ষেত্রে ওনাদেরকে নিয়ে যাই। এইভাবে তাদেরকে গাইড করা হয়। সুতরাং আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার WhatsApp নম্বর দেয়া রয়েছে, কমেন্ট বক্সে পিন করা রয়েছে। আপনারা সেখানে WhatsApp এ যোগাযোগ করবেন। ফটো পাঠিয়ে দেবেন। মেক্সিমাম কনসালটেশনটাই WhatsApp কনসালটেশনের মাধ্যমে আমরা কমপ্লিট করে থাকি। বাকিটা এখানে এসে আপনি কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। দর্শক বন্ধু আপনারা শুনলেন যে ডায়াবেটিস যখন হয়েছে আপনার তখন কিন্তু আপনাকে অনেকগুলো একাধিক বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই ফাইমোসিস। এটা কিন্তু গুরুতর বিষয়। এটাকে কিন্তু অবহেলা একেবারেই করবেন না। তাহলে কিন্তু ক্রমশ আপনার শারীরিক জটিলতা বাড়তেই থাকবে। কাজেই এই সমস্যা যদি হয়ে থাকে অবিলম্বে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন বা চিকিৎসকের পরামর্শ নিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং এই সমস্যা থেকে আশা করি আপনি মুক্তি পাবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।